স্টুডেন্ট, তোমরা যারা ক্লাস 12 অর্থাৎ দ্বাদশ শ্রেণীর সেমিস্টার 4-এর ছাত্রছাত্রী আছো এবং তোমাদের রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টটা আছে এবং এই সাবজেক্টে তোমরা ফুল মার্কস পেতে চাইছো, আজকের ক্লাসটা সম্পূর্ণ তোমাদের জন্য। তোমাদের এই 4 সেমিস্টারে 40 নম্বরের পরীক্ষা হবে এবং 3 ধরনের প্রশ্ন থাকবে। কোনো এমসিকিউ বা এসএকিউ থাকবে না। 1 নম্বরের 3 ধরনের প্রশ্ন থাকবে, 6 নম্বরের প্রশ্ন, 4 নম্বরের প্রশ্ন এবং তোমাদের 2 নম্বরের প্রশ্ন। আজকে তোমাদের কোয়েশ্চেন প্যাটার্ন নিয়ে আলোচনা করব, অর্থাৎ তোমাদের 6টা ইউনিট আছে, কোন ইউনিট থেকে কত নম্বরের প্রশ্ন আসবে বলে দেব এবং প্রতিটা ইউনিট থেকে 6 নম্বরের প্রশ্ন, 4 নম্বরের প্রশ্ন এবং 2 নম্বরের প্রশ্নের সাজেশন নিয়ে আলোচনা করব। এবং তোমাদের এই সিলেবাস 4 সেমিস্টারের রাষ্ট্রবিজ্ঞানের সিলেবাস কিন্তু অনেক বিস্তারিত সিলেবাস। এই সিলেবাসের মধ্য থেকে কিভাবে তোমরা পড়াশোনা করবে আজকে সম্পূর্ণ ধারণা তার পেয়ে যাবে। তোমাদের প্রথম যে ইউনিটটা আছে, প্রথম ইউনিট থেকে তোমাদের টোটাল 8 নম্বরের প্রশ্ন আসবে। তোমরা সাইডে সিলেবাসটা দেখতে পাচ্ছ। প্রথম ইউনিট থেকে 8 নম্বরের প্রশ্ন আসবে, সেখানে একটি 6 নম্বর এবং একটি 2 নম্বর। সেকেন্ড ইউনিট থেকে তোমাদের টোটাল 6 নম্বরের প্রশ্ন, সেখানে একটি 2 নম্বর, একটি 4 নম্বর। 3 নম্বর ইউনিট থেকে 6 নম্বরের প্রশ্ন আসবে এবং সেখানে একটাই 6 নম্বরের বড় প্রশ্ন থাকবে। 4 নম্বর ইউনিট থেকে তোমাদের টোটাল 8 নম্বরের প্রশ্ন আসবে, একটি 2 এবং একটি 6। তারপরে 5 নম্বর ইউনিট থেকে টোটাল 6 নম্বরের প্রশ্ন, একটি 2, একটি 4 এবং শেষ 6 নম্বর ইউনিট থেকে তোমাদের 6 নম্বরের প্রশ্ন আসবে, একটি 2 নম্বরের, একটি 4 নম্বরের। অর্থাৎ তোমাদের 6 নম্বরের প্রশ্ন 3টে অ্যান্সার করতে হবে এবং 4 নম্বরের প্রশ্নও 3টে অ্যান্সার করতে হবে এবং 2 নম্বরের প্রশ্ন 5টা অ্যান্সার করতে হবে। এই হচ্ছে তোমাদের কোয়েশ্চেন প্যাটার্ন। এবারে আমি তোমাদের স্ক্রিন রেকর্ডের মাধ্যমে প্রতিটা ইউনিট থেকে অর্থাৎ প্রতিটা অধ্যায় থেকে 100% কমনযোগ্য সাজেশান নিয়ে আলোচনা করছি, তোমরা দেখে নাও। আর আমাদের 4 সেমিস্টারে এইচএস 4 সেমিস্টার রাষ্ট্রবিজ্ঞান অনলাইন কোচিং ক্লাস শুরু হয়ে গিয়েছে। তোমরা যদি কেউ পেইড ব্যাচে অ্যাডমিশন নিতে ইচ্ছুক থাকো এবং এই সাবজেক্টে ফুল মার্কস পাওয়ার আশা করো, তাহলে তোমাদের বলবো তোমরা অ্যাডমিশন নিতে পারো। চলো তোমাদের আজকে সম্পূর্ণ সাজেশানটা তোমরা দেখে নাও। এবারে তোমরা সম্পূর্ণ সাজেশানটা দেখে নাও। প্রথম যে ইউনিটটা তোমাদের আছে, আন্তর্জাতিক সম্পর্কের ধারণা ও তত্ত্ব, এই ইউনিট থেকে টোটাল তোমাদের 8 নম্বরের প্রশ্ন থাকবে। 8 নম্বরের প্রশ্ন, সেখানে 6 নম্বরের একটা, 2 নম্বরের একটা। এটা হচ্ছে কোয়েশ্চেন প্যাটার্ন প্রথম ইউনিটের। সেখানে প্রথম ইউনিট বা চ্যাপ্টার থেকে তোমরা 6 নম্বরের যে প্রশ্নগুলো করবে দেখে নাও। আন্তর্জাতিক সম্পর্ক একটি স্বতন্ত্র স্বাস্থ্য হিসাবে কিভাবে অদ্ভুত হয়েছে তা আলোচনা করো, বা প্রশ্নটার অল্টারনেট আসতে পারে আন্তর্জাতিক সম্পর্কের বিবর্তন। পরের প্রশ্ন, বাস্তববাদ মতবাদের বৈশিষ্ট্য বা বাস্তববাদী মতবাদের বৈশিষ্ট্য আলোচনা করো বা বাস্তববাদ সম্পর্কে আলোচনা করো। পরের প্রশ্ন, আদর্শবাদ মতবাদের মূল বক্তব্য ব্যাখ্যা করো। নেক্সট, আন্তর্জাতিক সম্পর্ক অনুশীলনে উদারনৈতিক দৃষ্টিভঙ্গি বিশ্লেষণ করো। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষণে মার্ক্সবাদের গুরুত্ব আলোচনা করো। যেগুলো স্টার দেওয়া আছে মোস্ট ইম্পর্টেন্ট, এখানে কোনো প্রশ্নই 5টা প্রশ্ন মাত্র। 5টা প্রশ্নের মধ্যে একটা অবশ্যই তোমরা কমন পাবে। এখান থেকে কোনোভাবে কোনো প্রশ্ন স্কিপ করা বা বাদ দেওয়া যাবে না এবং অতিরিক্ত প্রশ্ন অর্থাৎ এর থেকে খুব বেশি প্রশ্ন তৈরি করার দরকার নেই। তোমরা নলেজের জন্য পড়তে পারো, তবে আগে তোমরা এই প্রশ্নগুলোকে রেডি করবে, তারপর বাকি প্রশ্নগুলোকে করলে আশা করি তোমরা উপকৃত হবে। এবার 2 নম্বরের প্রশ্নেরও সাজেশান আমি দিয়ে দিচ্ছি, তবে 2 নম্বরের প্রশ্ন আমি পড়ে বলতে পারছি না, কারণ সেক্ষেত্রে ভিডিওটা অনেক লং হবে। আমি স্ক্রল করে যাচ্ছি। তোমাদের 2 নম্বরের প্রশ্ন যেগুলো ইম্পর্টেন্ট আছে চ্যাপ্টার ওয়াইজ অর্থাৎ ইউনিট ওয়াইজ তোমাদের দেখে নিতে হবে। আর আমাদের তো অনলাইন কোচিং ক্লাস শুরু হয়ে গিয়েছে, ক্লাস 12 সেমিস্টার 4-এর পলিটিক্যাল সায়েন্সের। তোমরা যদি কেউ অ্যাডমিশন নিতে ইচ্ছুক থাকো, স্ক্রিনে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার তোমরা দেখতে পাবে, ওই নম্বরে যোগাযোগ করে অ্যাডমিশন নিয়ে নিতে পারো। এবারে কিছু আঞ্চলিক সংস্থা, ইউনিট 2 হচ্ছে কিছু আঞ্চলিক সংস্থা, যেমন ইইউ আছে, সার্ক আছে, এশিয়ান আছে, এইগুলো সম্পর্কে এখান থেকে এই যে ইউনিট 2 থেকে টোটাল তোমাদের 6 নম্বর থাকে, তার মধ্যে একটা 4 নম্বর এবং একটা 2 নম্বর। আশা করি তোমরা বুঝতে পারলে। এখানে 4 নম্বরের প্রশ্ন যেগুলো তৈরি করবে, দেখো প্রথম প্রশ্ন,
ইউরোপীয় ইউনিয়নের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য লেখো। সার্কের উদ্দেশ্য ও নীতি, সেকেন্ড প্রশ্ন। আসিয়ান কি, আসিয়ানের ভূমিকা ও কার্যাবলী। তারপরে সার্কের সাফল্য ও ব্যর্থতা আলোচনা করো। নেক্সট আছে দেখো, ইউরোপীয় ইউনিয়নের গঠন ও ভূমিকা সংক্ষেপে আলোচনা করো। এবার 2 নম্বরের প্রশ্ন আছে, দেখে নাও এই চ্যাপ্টার থেকে। এগুলো আমি স্ক্রল করে যাচ্ছি, এগুলো পড়ছি না, এগুলো তোমাদের দেখে নিতে হবে। মোস্ট ইম্পর্টেন্ট 2 নম্বরের প্রশ্ন এখানে তোমাদের সাজেশান আকারে দেওয়া আছে। আর তোমরা যারা অনলাইন ক্লাসে অর্থাৎ পেড ব্যাচে জয়েন করবে, তোমাদের কিন্তু সেক্ষেত্রে সমস্তটাই করিয়ে দেওয়া হবে। অর্থাৎ এই যে ছোট প্রশ্ন, 6 নম্বরের প্রশ্ন, 4 নম্বরের প্রশ্ন সব করিয়ে দেওয়া হবে। এবারে 3 নম্বর যে ইউনিট আছে তোমাদের গ্লোবালাইজেশান, এই যে অধ্যায়, এই গ্লোবালাইজেশান অধ্যায় থেকে তোমাদের কিন্তু এখান থেকে মাথায় রাখবে, এখান থেকেই গ্লোবালাইজেশান অধ্যায় থেকে তোমাদের 6 নম্বরের প্রশ্ন আসবে। এখান থেকে তোমাদের 6 নম্বরের প্রশ্ন আসবে, 4 নম্বরের নয়। এবং এখান থেকে কোনো ছোট প্রশ্ন থাকবে না, এখান থেকে কেবলমাত্র তোমাদের 6 নম্বরের প্রশ্ন তৈরি করলেই হবে। বুঝতে পারছো তোমরা? এখান থেকে কেবলমাত্র 6 নম্বরের প্রশ্ন তোমাদের তৈরি করলেই হবে, একটা 6 নম্বরের প্রশ্ন এখান থেকে আসবে। এখানে এবার দেখো কি প্রশ্ন তোমরা করবে 6 নম্বরের। গ্লোবালাইজেশান অর্থাৎ বিশ্বায়ন যে চ্যাপ্টার আছে, এখান থেকে বিশ্বায়নের প্রকৃতি ও রূপ, ঠিক আছে, বিশ্বায়নের রাজনৈতিক প্রভাব, বিশ্বায়নের সংস্কৃতি মানে সাংস্কৃতিক বিশ্বায়ন নিয়ে আলোচনা, ভারতের ওপর বিশ্বায়নের প্রভাব, দুটি গুরুত্বপূর্ণ প্রভাব, ভারতের অর্থনীতিতে বিশ্বায়নের ভূমিকা, বিশ্বায়নের বৈশিষ্ট্য, বিশ্বায়ন কীভাবে বলছে, বিশ্বায়ন কীভাবে জাতীয় সার্বভৌমত্বকে চ্যালেঞ্জ করে তা লেখো। আর বিশ্বায়নের ইতিবাচক ও নেতিবাচক প্রভাব। এখান থেকে তো 2 নম্বরের প্রশ্ন তৈরি করার দরকার নেই। তারপরে হচ্ছে 4 নম্বর ইউনিট। 4 নম্বর ইউনিট যেটা আছে, 4 নম্বর ইউনিটের তোমরা নাম জানো, ভারতের সরকার কাঠামো ও বিচার ব্যবস্থা। 4 নম্বর ইউনিট ভারতের সরকার কাঠামো ও বিচার ব্যবস্থা, এই যে ইউনিটটা আছে, এখান থেকে তোমাদের টোটাল 8 নম্বরের প্রশ্ন আসবে, একটা 6 এবং একটা 2 নম্বরের। এখান থেকে 6 নম্বরের যে প্রশ্নগুলো তোমরা তৈরি করবে দেখে নাও। প্রথম প্রশ্ন, রাষ্ট্রপতির ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো। পরের প্রশ্ন, প্রধানমন্ত্রীর ভূমিকা ও ক্ষমতা ব্যাখ্যা করো। নেক্সট আছে মুখ্যমন্ত্রীর কার্যাবলী। আর এই যে চ্যাপ্টার, এই চ্যাপ্টারটা অনেক বড় চ্যাপ্টার। এখানে সরকারের 3টে বিভাগ অর্থাৎ আইন বিভাগ, শাসন বিভাগ, বিচার বিভাগ, 3টে যে বিভাগ আছে, সেই 3টে বিভাগকে মার্চ করে একটা চ্যাপ্টারের মধ্যে কিন্তু ঢোকানো হয়েছে। তাই চ্যাপ্টারটা কিন্তু অতিরিক্ত বড় হয়ে গেছে এবং এখান থেকে যে কম গুরুত্বপূর্ণ প্রশ্ন কিছুই নেই। যেমন মুখ্যমন্ত্রীও গুরুত্বপূর্ণ, রাজ্যপালও গুরুত্বপূর্ণ, তবে যেগুলো অধিক গুরুত্বপূর্ণ বলে মনে হয়েছে তোমাদের জন্য, সেগুলো কিন্তু আমি স্টার দিয়ে চিহ্নিত করে দিয়েছি। দেখো, মুখ্যমন্ত্রীর কার্যাবলী, রাজ্যপালের ক্ষমতা ও দায়িত্ব, আমলাদের ভূমিকা ও কার্যাবলী লেখো, লোকসভার গঠন ও কার্যাবলী লেখো। পরের প্রশ্ন, রাজ্যসভার গঠন ও কার্যাবলী লেখো, বিধানসভার গঠন ও কাজ লেখো। নেক্সট, স্পিকারের ভূমিকা ও ক্ষমতা আলোচনা করো। সুপ্রিম কোর্টের গঠন ও ক্ষমতা লেখো। নেক্সট হচ্ছে হাইকোর্টের কার্যাবলী ও গুরুত্ব লেখো। নেক্সট, রাষ্ট্রপতির জরুরি অবস্থা সংক্রান্ত ক্ষমতা, লোক আদালতের প্রয়োজনীয়তা, লোকসভা রাজ্যসভার মধ্যে সম্পর্ক, বিচার বিভাগের স্বাধীনতা আলোচনা করো। তারপরে এখান থেকে 2 নম্বরের যে প্রশ্ন তোমরা তৈরি করবে দেখে নাও। আমি স্ক্রল করে যাচ্ছি, এখানে 2 নম্বরের প্রশ্ন কিন্তু দেওয়া আছে, দেখে নাও তোমরা। 2 নম্বরের প্রশ্ন এখান থেকে তোমরা দেখে নাও। এই ইউনিট থেকে 2 নম্বরে আমি 31টা প্রশ্ন রেখেছি এখান থেকে। তারপরেই তোমাদের 5 নম্বর ইউনিট। টোটাল তোমাদের 6টা ইউনিট আছে জানো। 5 নম্বর ইউনিট সামাজিক আন্দোলন ও নাগরিক অধিকার। এই যে ইউনিটটা আছে, এই ইউনিট থেকে তোমাদের কিন্তু টোটাল হচ্ছে 6 নম্বর আছে, সেখানে একটা 4 নম্বর আর একটি 2 নম্বর। 4 নম্বরের প্রশ্ন এখান থেকে দেখে নাও কি কি হতে পারে। নাগরিক সমাজ বলতে কি বোঝো, নাগরিক সমাজ আন্দোলনের গুরুত্ব ব্যাখ্যা করো, নর্মদা বাঁচাও আন্দোলন সম্পর্কে টিকা, চিপকো আন্দোলন। এই দুটো মধ্যে একটা প্রশ্ন তোমাদের পরীক্ষায় আসবে। তারপরে নাগরিক সমাজ সম্পর্কে গামসির ধারণা। তারপরে নাগরিক সমাজ সম্পর্কে দেখো, নাগরিক সমাজ সম্পর্কে হেগেলের ধারণা হবে। এটা হেগেলের ধারণা, ভালো করে শোনো, এটা একটু টাইপিং মিস্টেক আছে। নাগরিক সমাজ সম্পর্কে হেগেলের ধারণা। তারপরে 2 নম্বরের প্রশ্ন এখান থেকে তোমরা দেখে নাও। 2 নম্বরের প্রশ্ন এখানে কমই আছে, বেশি করতে লাগছে না। তারপরে শেষ যে অধ্যায়টা আছে, যে কনস্টিটিউশনাল
অ্যামেন্ডমেন্ট অ্যান্ড লোকাল সেলফ গভর্নমেন্ট অর্থাৎ সংবিধান সংশোধন ও স্থানীয় স্থানীয় সরকার। এখান থেকে তোমাদের টোটাল 6 নম্বরের প্রশ্ন থাকবে, একটি 4 এবং একটি 2। এটা হচ্ছে কোয়েশ্চেন প্যাটার্ন। এখানে দেখো 4 নম্বরে যেগুলো করবে, সংবিধান সংশোধন পদ্ধতি, 73 নম্বর সংশোধনের বৈশিষ্ট্য, পশ্চিমবঙ্গের গ্রাম পঞ্চায়েতের গঠন ক্ষমতা কার্যাবলী, পৌরসভার গঠন ক্ষমতা কার্যাবলী, পঞ্চায়েতে অর্থের উৎস, 74তম সংশোধনের বৈশিষ্ট্য, পৌরসভার গঠন কাজ, গ্রাম পঞ্চায়েতের অবশ্য পালনীয় কাজ, জেলা পরিষদের গঠন কাজ, পৌরসভার আয়ের উৎস, কলকাতা কর্পোরেশনের পরিষদে মেয়রের গঠন ও কার্যাবলী। এবং এখান থেকে 2 নম্বরের প্রশ্নগুলো তোমরা দেখে নাও, আমি স্ক্রল করে যাচ্ছি। আবারও বলছি, আমাদের অনলাইন কোচিং ক্লাস চলছে, তোমরা যারা আমাদের পেইড ব্যাচে অ্যাডমিশন নিতে ইচ্ছুক যত তাড়াতাড়ি পারো যোগাযোগ করতে পারো।